প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে সুস্বাগতম। আমি মোহাম্মদ লিয়াকত আলী, সহকারী অধ্যাপক, শিমুলিয়া ডিগ্রি কলেজ, ঝিকরগাছা, যশোর। প্রিয় শিক্ষার্থী, আমি এর আগে যে অনলাইনে যে ক্লাসগুলো নিয়েছিলাম সেটা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র থেকে। আজকে আমি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র থেকে তোমাদের সাথে আলোচনা করতে চাই, যেখানে আমার আজকের আলোচ্য বিষয়সমূহ হচ্ছে ব্যবস্থাপনার ধারণা কি সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো, ব্যবস্থাপনার বৈশিষ্ট্যসমূহ আমরা আলোচনা করতে পারবো এবং ব্যবস্থাপনার কার্যাবলী সম্পর্কে আমি আলোচনা করব। তার আগে আমি একটু জেনে নিই ব্যবস্থাপনা কি। প্রিয় শিক্ষার্থী, সংঘবদ্ধ মানব জীবনে ব্যবস্থাপনা এক অতি প্রয়োজনীয় বিষয়। আসলে কতিপয় ব্যক্তি যখন তাদের কোনো সাধারণ উদ্দেশ্য অর্জন করার জন্য একতাবদ্ধ হয়, সেখানে প্রয়োজন পড়ে সঠিকভাবে তাদেরকে পরিচালনা করার জন্য প্রয়োজন হয় দক্ষ পরিচালকের। দক্ষ পরিচালক যদি সেখানে না থাকে, নেতৃত্ব দান করার মতো যদি কেউ সেখানে না থাকে, তাহলে সেই কার্যগুলো বা তাদেরকে পরিচালনা করার জন্য একটা বিশৃঙ্খলা দেখা দেওয়া এটা স্বাভাবিক একটা বিষয়। আর এইরূপ বিশৃঙ্খলা দেখা দিলে মানুষসহ অন্যান্য যে উপকরণগুলো আছে তার কার্যকর ব্যবহার বা কার্যকরভাবে কাজ করা বা প্রতিষ্ঠানের জন্য অসম্ভব হয়ে পড়ে। তাই এইরূপ মানুষকে বা একদল মানুষকে তাদের লক্ষ্যপানে এগিয়ে নেওয়ার প্রয়াস বা শক্তি হলো ব্যবস্থাপনা। কি বললাম? যে এইরূপ তাই একদল মানুষকে তাদের লক্ষ্যপানে এগিয়ে নেওয়ার প্রয়াস বা শক্তিকে বলা হয় ব্যবস্থাপনা। তাহলে কি আমরা বুঝতে পারলাম যে ব্যবস্থাপনা বলতে আসলে একদল মানুষকে তাদের লক্ষ্যপানে, নির্দিষ্ট একটা লক্ষ্যপানে এগিয়ে নেওয়ার জন্য যে সমস্ত উপায় উপকরণগুলো আছে তার সঠিক প্রয়াস বা শক্তিকে ব্যবস্থাপনা বলা হয়। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করি, এবার আমরা একটু দেখতে চাই এই ব্যবস্থাপনা শব্দটি কোথা থেকে আসছে। ব্যবস্থাপনা শব্দের উৎপত্তি। ব্যবস্থাপনা শব্দের উৎপত্তি, আসলে ব্যবস্থাপনা শব্দটি কোথা থেকে আসছে। আমরা জানি ব্যবস্থাপনা একটি ইংরেজি শব্দ, যার প্রতিশব্দ হচ্ছে ম্যানেজমেন্ট। কি বললাম? যে ব্যবস্থাপনার ইংরেজি একটি প্রতিশব্দ যার অর্থ হচ্ছে ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্ট শব্দটির একটি সমার্থক শব্দ আছে, সেটাকে বলা হয় টু হ্যান্ডেল। ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট শব্দটির একটি সমার্থক প্রতিশব্দ হচ্ছে টু হ্যান্ডেল, যার অর্থ কি? যার অর্থ হচ্ছে চালনা করা বা পরিচালনা করা। কি বললাম? যে ম্যানেজমেন্ট একটি ইংরেজি শব্দ বা ব্যবস্থাপনার প্রতিশব্দ হচ্ছে ম্যানেজমেন্ট, যা একটি ইংরেজি শব্দ যার অর্থ বা সমার্থক শব্দ হচ্ছে টু হ্যান্ডেল। টু হ্যান্ডেল শব্দের অর্থ কি? যে পরিচালনা করা বা চালনা করা। প্রিয় শিক্ষার্থী, ইংরেজি এই ম্যানেজমেন্ট শব্দটি, বললাম কি উৎপত্তি, ইংরেজি এই ম্যানেজমেন্ট শব্দটি বিভিন্ন মনীষীদের মতে এটি একটি ল্যাটিন বা ইতালীয় ম্যানেজিয়ার শব্দ থেকে এসেছে বলে অনেকেরই ধারণা। কি বললাম? ল্যাটিন বা ইতালীয় ম্যানেজিয়ার শব্দ, MANE, ম্যানেজিয়ার শব্দ থেকে এসেছে এটি। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করি ম্যানেজমেন্ট শব্দটি কোথা থেকে এসেছে। এটা হচ্ছে ইতালীয় বা ম্যানেজমেন্ট শব্দটি ল্যাটিন বা ইতালীয় শব্দ ম্যানেজিয়ার থেকে এসেছে। ম্যানেজিয়ার শব্দ থেকে এই ম্যানেজমেন্ট শব্দটির উৎপত্তি।
এই ম্যানেজার শব্দের অর্থ হচ্ছে টু ট্রেন আপ দ্য হর্সেস। ম্যানেজার শব্দের অর্থ হচ্ছে কি? টু ট্রেন, টু ট্রেন আপ দ্য হর্স। শিক্ষার্থী লক্ষ্য করি, তাহলে আমি কি বললাম? ম্যানেজমেন্ট ব্যবস্থাপনার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ম্যানেজমেন্ট। ব্যবস্থাপনার ইংরেজি প্রতিশব্দ ম্যানেজমেন্ট, যার সমার্থক শব্দ হচ্ছে টু হ্যান্ডেল বা চালনা করা বা পরিচালনা করা। এই শব্দটি অধিকাংশ মনীষীদের মতে, ম্যানেজমেন্ট এই ইংরেজি শব্দটি অধিকাংশ মনীষীদের মতে এটি ল্যাটিন বা ইতালীয় ম্যানেজিয়ার শব্দ থেকে এসেছে। ম্যানেজিয়ার শব্দ থেকে এসেছে, যার আবিধানিক অর্থ কি? টু ট্রেন আপ দ্য হর্সেস, অর্থাৎ অশ্বকে প্রশিক্ষিত করা। অশ্বকে প্রশিক্ষিত করা, যা কালের বিবর্তনে মানুষকে প্রশিক্ষিত করে তাদের কাছ থেকে কাজ আদায়ের সাথে সম্পর্কযুক্ত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝতে পারলাম তাহলে উৎপত্তিটা কোথা থেকে হয়েছে। ব্যবস্থাপনা একটি ইংরেজি শব্দ যেটি ম্যানেজমেন্ট শব্দ থেকে এসেছে, আর এই ম্যানেজমেন্ট শব্দের সমার্থক শব্দ হচ্ছে টু হ্যান্ডেল, যার অর্থ কি? চালনা করা বা পরিচালনা করা। আর অধিকাংশ মনীষীরা যে কথাটি বলেছে, ইংরেজি ম্যানেজমেন্ট শব্দটি এসছে মূলত ল্যাটিন বা ইতালীয় ম্যানেজিয়ার শব্দ থেকে। এই ম্যানেজিয়ার শব্দের অর্থ কি? বলছে যে টু ট্রেন আপ দ্য হর্সেস, অর্থাৎ অশ্বকে প্রশিক্ষিত করা। অশ্ব বলতে আমরা ঘোড়া বুঝাই, অশ্ব বলতে সাধারণত আমরা ঘোড়াকে বোঝানো হয়েছে। তা অশ্বকে প্রশিক্ষিত তোলা, যা বলা হচ্ছে যা কালের বিবর্তনে মানুষকে প্রশিক্ষিত করে তাদের কাছ থেকে কাজ আদায়ের সাথে যুক্ত হয়েছে। শিক্ষার্থী আরও লক্ষ্য করি, আসলে এই শব্দটি ম্যানেজমেন্ট, এই শব্দটি এ বাদেও আরও অনেক মনীষীরা বা কোনো মনীষী এই শব্দটিকে ফরাসি শব্দ ম্যানেজার বা ম্যানেজ শব্দ থেকে এসেছে বলে অনেকে ধারণা করছে। তাহলে আমরা বুঝলাম ম্যানেজমেন্ট শব্দের উৎপত্তিটা কোথা থেকে এসছে। ম্যানেজমেন্ট বললাম যে ব্যবস্থাপনা একটি ইংরেজি শব্দ, যা ইংরেজি ম্যানেজমেন্ট শব্দ থেকে এসেছে। আর ম্যানেজমেন্ট শব্দের সমার্থক শব্দ হচ্ছে টু হ্যান্ডেল বা চালনা করা বা পরিচালনা করা। আর অনেক মনীষী এটিকে ইতালীয় বা ল্যাটিন শব্দ ম্যানেজিয়ার থেকে এসেছে বলে অধিকাংশ মনীষী মত প্রকাশ করেছেন, যার অর্থ হচ্ছে টু ট্রেন আপ দ্য হর্সেস, অর্থাৎ অশ্বকে প্রশিক্ষিত করা। বলা হচ্ছে যা কালের বিবর্তনে মানুষকে প্রশিক্ষিত করে তাদের কাছ থেকে কাজ আদায়ের কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে। এছাড়াও অনেক মনীষী এটিকে ফরাসি শব্দ ম্যানেজার বা ম্যানেজ শব্দ থেকে এসেছে বলে উল্লেখ করেছেন। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার দেখব এই ব্যবস্থাপনার সংজ্ঞা। ব্যবস্থাপনার সংজ্ঞা। সুপ্রিয় শিক্ষার্থী, বিভিন্ন মনীষীগণ এই ব্যবস্থাপনার সংজ্ঞা সম্পর্কে বিভিন্ন ধরনের মন্তব্য দিয়েছেন। আমি তার ভিতর থেকে দুইজন মনীষীর উদ্ধৃতি তুলে ধরব। একটা হচ্ছে এল.এ. অ্যালেন। এল.এ. অ্যালেন বা লুইস আর্থার অ্যালেন, তোমরা নিশ্চয় নাম শুনেছ। এই ব্যবস্থাপনাবিদ এল.এ. অ্যালেন বা লুইস আর্থার অ্যালেন, তিনি ব্যবস্থাপনা সম্পর্কে ছোট্ট একটি সংজ্ঞা দিয়েছেন। সেটা হচ্ছে ম্যানেজমেন্ট ইজ হোয়াট এ ম্যানেজার ডাজ। তিনি বলেছেন ম্যানেজমেন্ট ইজ হোয়াট এ ম্যানেজার ডাজ। একটু লক্ষ্য করি শিক্ষার্থী, তোমার এল.এ. অ্যালেন বা লুইস আর্থার অ্যালেন অত্যন্ত সংক্ষিপ্তভাবে এই সংজ্ঞাটি দিয়েছেন যে ব্যবস্থাপনা কি। বলছে যে ম্যানেজমেন্ট ইজ হোয়াট এ ম্যানেজার ডাজ, অর্থাৎ একজন ব্যবস্থাপক যা করে তাই ব্যবস্থাপনা। শিক্ষার্থী লক্ষ্য করি, তাহলে এখানে প্রশ্ন হতে পারে ব্যবস্থাপক কি করে?
এই প্রশ্নটা আমরা সচরাচর করেই থাকতে পারি। তাহলে ব্যবস্থাপনা কি করে, এই সংক্ষিপ্ত সংজ্ঞার ভিতরে অনেক কিছু ব্যাখ্যা আছে, সেখানে আমি বলবো। তাহলে আমরা যদি সহজভাবে বলতে পারি যে একজন ব্যবস্থাপক যা করে তাই ব্যবস্থাপনা, অর্থাৎ একজন ব্যবস্থাপক প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন করার জন্য যে সকল কার্যগুলো সম্পাদন করে সেটাই আসলে ব্যবস্থাপনা। কি বোঝাতে পারলাম শিক্ষার্থী? যে অ্যালেন বা লুইস আর্থার অ্যালেন যে সংজ্ঞাটি দিয়েছে তার অর্থটা এই নয় যে ব্যবস্থাপক যা করে তাই ব্যবস্থাপনা, অর্থাৎ উনি এটাই বোঝাতে চেয়েছেন একজন ব্যবস্থাপক একটা প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করার জন্য যে সমস্ত কার্যগুলো সম্পাদন করে সেটাই আসলে ব্যবস্থাপনা। এরপরে আরও একজন ব্যবস্থাপক হেনরি ফেয়েল। হেনরি ফেয়েল আধুনিক ব্যবস্থাপনার জনক, ব্যবস্থাপনাবিদ, আমাদের সকলেরই জানা আছে আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেয়েল। ব্যবস্থাপনা সম্পর্কে উনি যে মন্তব্য তুলে ধরেছেন বা যে সংজ্ঞা দিয়েছেন সেটি হচ্ছে যে পূর্ব অনুমান ও পরিকল্পনা। ব্যবস্থাপনা হলো পূর্ব অনুমান ও পরিকল্পনা, সংগঠিতকরণ, নির্দেশনা, সমন্বয় এবং নিয়ন্ত্রণের কার্যাবলী বিশেষ। কি বললাম প্রিয় শিক্ষার্থী? যে আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেয়েল ব্যবস্থাপনা সম্পর্কে যে মন্তব্য বা যে উদ্ধৃতি তুলে ধরেছেন সেটা হচ্ছে ব্যবস্থাপনা হলো পূর্ব অনুমান ও পরিকল্পনা, তারপরে সংগঠিতকরণ, নির্দেশনা, সমন্বয় এবং নিয়ন্ত্রণের কার্যাবলী বিশেষ। উনি যে কথাটি বোঝাতে চেয়েছেন পূর্ব অনুমান ও পরিকল্পনা, আসলে ব্যবস্থাপনা কি, এদের যদি আমি অনুমান না করি আগামীকাল কি হবে সেটা যদি আমি না হিসাব করি তাহলে আমি আমার কাজ করতে পারবো না। তারপর বলেছে সংগঠিতকরণ। কি সংগঠিতকরণ? প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের উপকরণ থাকে, বস্তুগত উপকরণ থাকে, অবস্তুগত উপকরণ থাকে, সেগুলোকে সংগঠিত করা। তারপরে বলেছে নির্দেশনা, অর্থাৎ ডিরেক্টিং, নির্দেশ। প্রতিষ্ঠানের সমস্ত লোক আছে, মাল আছে, ম্যাটেরিয়ালস তোমার আছে, শ্রমিক আছে, কর্মচারী আছে, তাদেরকে যদি ডিরেকশন না দেওয়া হয়, তাদেরকে যদি বুঝিয়ে না দেওয়া হয় তাহলে তারা কাজ করতে পারবে না। তারপর হচ্ছে সমন্বয়, এই কাজগুলোকে একত্রিত করা, কাজ হচ্ছে সমন্বয় এবং নিয়ন্ত্রণ। পরিকল্পনা অনুযায়ী কাজগুলো হচ্ছে কিনা সেগুলো দেখা এবং যদি ত্রুটি বিচ্যুতি থাকে সেগুলো সংশোধনের ব্যবস্থা করাটাই হচ্ছে যে তোমার নিয়ন্ত্রণ। অর্থাৎ আমরা অ্যালেনের এই সংজ্ঞা অনুযায়ী বলতে পারি যে আসলে উনি যে কথাটি বলেছে, আমি আবারও বলছি যে পূর্ব অনুমান ও পরিকল্পনা, সংগঠিতকরণ, নির্দেশনা, সমন্বয় এবং নিয়ন্ত্রণের কার্যাবলী বিশেষই হচ্ছে ব্যবস্থাপনা। প্রিয় শিক্ষার্থী, উপরোক্ত আলোচনা শেষে আমরা যে সর্বশেষ যে কথাটি আমরা বলতে পারি সেটি হচ্ছে প্রিয় শিক্ষার্থী, প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে পরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ, কর্মী সংস্থার নির্দেশনা, প্রেষণা এবং নিয়ন্ত্রণের মাধ্যমে উপায়, উপকরণ, সম্পদ এবং সম্পদসমূহকে সুষ্ঠুভাবে কাজে লাগিয়ে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন করার জন্য যে কাজগুলো করা হয় সেটিকে আমরা ব্যবস্থাপনা বলে থাকি। এবার আমরা একটু আসি শিক্ষার্থী, লক্ষ্য করি এবার আমরা একটু দেখব ব্যবস্থাপনার বৈশিষ্ট্য। ব্যবস্থাপনার বৈশিষ্ট্যসমূহ। আমি সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করতে চাই ব্যবস্থাপনার বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য হচ্ছে যে প্রতিষ্ঠানের কতিপয় কাজের যে সমস্ত বিষয়গুলো আছে, বাস্তবধর্মী কিছু বিষয় আছে, বিশেষভাবে নজরে পড়ে। বিশেষভাবে বৈশিষ্ট্য বলতে আমরা বুঝি বিশেষভাবে নজরে পড়ে স্বতন্ত্র ধর্মী এমন কিছুকেই আসলে বৈশিষ্ট্য বলা হয়। যেমন নারী এবং পুরুষ, মানুষ বলতে আমরা সকল মানুষকে বুঝাই, কিন্তু যখন আমরা নারী এবং পুরুষ বলি তখন আসলে নারী এবং পুরুষের কিছু স্বতন্ত্র ধর্ম বৈশিষ্ট্যের কারণে আমরা খুব সহজেই একজন নারীকে, একজন পুরুষকে আমরা সহজেই একটি বুঝতে পারি। তাহলে আমরা এবার এই বৈশিষ্ট্যের ভিতরে উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো একটু আলোচনা করব। একটা আছে অবিরাম প্রক্রিয়া। অবিরাম প্রক্রিয়া, লক্ষ্য করি শিক্ষার্থী, এই প্রশ্নটা অনেক সময় তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে পড়তে পারে। অবিরাম প্রক্রিয়া বলতে কি বুঝো? আসলে অবিরাম প্রক্রিয়া
বলতে আমরা যেটা বুঝি পরস্পর সম্পর্কযুক্ত প্রিয় শিক্ষার্থী, পরস্পর নির্ভরশীল ও ধারাবাহিক কাজের সমষ্টিকে আমরা প্রক্রিয়া বলে থাকি। প্রক্রিয়া পরস্পর সম্পর্কযুক্ত এবং ধারাবাহিক কাজের সমষ্টিকে আমরা প্রক্রিয়া বলে থাকি। আসলে অবিরাম শব্দের অর্থ হচ্ছে বারবার সংগঠিত হওয়া, অর্থাৎ পরিকল্পনা কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য পরিকল্পনা পরেই সংগঠিতকরণ তোমার আছে, সংগঠিতকরণের পরে কর্মী সংস্থান, তাদেরকে ডিরেকশন বা নির্দেশনা বা নিয়ন্ত্রণ নেতৃত্ব দেওয়া, তাদেরকে আবার প্রেষিত করে তাদের কাছ থেকে কাজ আদায় করা, এইভাবেই পর্যায়ক্রমে এটি একটি ধারাবাহিকভাবে চলতে থাকে। এই জন্য এটাকে অবিরাম প্রক্রিয়া বলা হয়। অর্থাৎ ব্যবস্থাপনা কাজ একবার করেই শেষ হয়ে যায় না, এটা বারবার সংগঠিত হতে থাকে। এরপর আমরা 2 নম্বর যে বিষয়টা আছে সেটা সামাজিক প্রক্রিয়া। সামাজিক প্রক্রিয়া, সামাজিক প্রক্রিয়া বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে সামাজিক প্রক্রিয়া বলতে সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের নিয়ে কাজ করাকে বোঝায়। সামাজিক প্রক্রিয়া বলতে সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের নিয়ে কাজ করাকে বোঝায়। অর্থাৎ মালিক, শ্রমিক, সরবরাহকারী, সরকার এই সকলের সাথে সমন্বয় ঘটিয়ে কাজ করার কৌশলটাই হচ্ছে ব্যবস্থাপনা এই কাজটা করে থাকে, তাই এটি একটি সামাজিক প্রক্রিয়া বলা হয়। এরপর আছে তোমার সার্বজনীনতা। সার্বজনীন বা সার্বজনীনতা, সার্বজনীন শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ, যেটি আছে বলছে যে একজন লেখক বা একজন মনীষী দার্শনিক সক্রেটিস উনি প্রায় 2500 বছর আগে উনি বলেছেন ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল। কি বললাম? সক্রেটিস প্রায় 2500 বছর আগে বলেছেন ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল, অর্থাৎ ব্যবস্থাপনা একটি সার্বজনীন প্রক্রিয়া। সার্বজনীন শব্দটির অর্থ হচ্ছে যে সব সময় সব ক্ষেত্রে প্রয়োগযোগ্যতা এবং গ্রহণযোগ্যতাকে সার্বজনীন বলা হয়। অর্থাৎ পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বত্র পর্যায়, প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে, ব্যবসা বাণিজ্যে যেখানে প্রয়োজন সেখানেই এই ব্যবস্থাপনা কার্যটি ব্যবহার করা হয় বলেই এটিকে আমরা সার্বজনীন প্রক্রিয়া বলে আখ্যায়িত করেছি। এবং 4 নম্বর যেটি বলা হয়েছে অর্থনৈতিক সম্পদ। অর্থনৈতিক সম্পদ ব্যবস্থাপনার আমরা বৈশিষ্ট্য আলোচনা করছি। 4 নম্বর যে পয়েন্টটা সেটা আছে অর্থনৈতিক সম্পদ। অর্থাৎ সম্পদ বলতে উৎপাদনের কাজে লাগে এমন কিছুকেই আমরা সম্পদ বলে থাকি। কি বললাম? যে উৎপাদনের কাজে লাগে এমন কিছুকেই আসলে সম্পদ বলে থাকি। ব্যবস্থাপনা একটি মূল্যবান অর্থনৈতিক সম্পদ। তাহলে কি বললাম? অর্থনৈতিক সম্পদ। ব্যবস্থাপনা বলা হচ্ছে যে উৎপাদনের কাজে লাগে এমন কিছুকেই বলা হয় সম্পদ, আর ব্যবস্থাপনা হলো একটি মূল্যবান অর্থনৈতিক সম্পদ। কারণ সকল উপকরণ প্রতিষ্ঠানে থাকা সত্ত্বেও যদি কার্যকর বা দক্ষ ব্যবস্থাপক না থাকে তাহলে ওই প্রতিষ্ঠান কখনোই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। এই জন্যে আমরা যে বলতে পারি যে এটি একটি ব্যবস্থাপনা হলো একটি অর্থনৈতিক সম্পদ। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার একটু দেখব ব্যবস্থাপনার কার্যাবলীগুলো একটু দেখব। তাহলে বৈশিষ্ট্যের ভিতরে আমরা এই 4টি পয়েন্ট বলেছি, এছাড়াও আরও কিছু পয়েন্ট আছে, তোমরা সময় স্বল্পতার কারণে আমরা সেটা আলোচনা করতে পারছি না, তোমরা একটু দেখে নিবা বইতে। যে এক হচ্ছে অবিরাম প্রক্রিয়া, এটা ব্যবস্থাপনা কাজটা একটি কাজ করে থেমে থাকে না, এটা অবিরাম চলতে থাকে, কন্টিনিউয়াস প্রসেস। এটা সামাজিক প্রক্রিয়া, সমাজের আসলে বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করতে হয়। বিভিন্ন শ্রেণীর মানুষ যেমন ভোক্তা, সরবরাহকারী, মালিক, তোমার সরকার, এই শ্রেণীর মানুষের সাথে ব্যবস্থাপনা কার্যটা পরিচালনা করা হয়, তাই এটিকে সামাজিক প্রক্রিয়া বলা হয়েছে। সার্বজনীনতা বললাম কি? সক্রেটিস একজন দার্শনিক, গ্রিক দার্শনিক সক্রেটিস প্রায় 2500 বছর আগে উনি বলেছেন ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল, অর্থাৎ ম্যানেজমেন্ট একটি সার্বজনীন বা সার্বজনীনতা বিষয় বলে আলোচনা করেছেন। সার্বজনীন শব্দের অর্থ কি? সবসময় সর্বত্র সর্বাগ্রে প্রয়োগযোগ্যতা এবং গ্রহণযোগ্যতাকে সার্বজনীনতা বলা হয়েছে। আরেকটু বললাম অর্থনৈতিক সম্পদ। ব্যবস্থাপনা আছে যে সম্পদ বলতে আমরা কি বুঝি? উৎপাদনের কাজে লাগে এমন বিষয়গুলোকে আমরা সম্পদ বলে থাকি। অর্থাৎ ম্যানেজমেন্ট হচ্ছে বা ব্যবস্থাপনা হলো একটি অর্থনৈতিক সম্পদ, অর্থাৎ সকল প্রতিষ্ঠানের সকল উপকরণ
বস্তুগত এবং অবস্তুগত সকল উপকরণ একসাথে থাকার পরেও যদি ব্যবস্থাপক দক্ষ না থাকে, দক্ষ ব্যবস্থাপনার অভাবে ওই প্রতিষ্ঠান কখনো তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা একটু দেখব ব্যবস্থাপনার কার্যাবলী। ব্যবস্থাপনার কার্যাবলী প্রতিষ্ঠান পরিচালনার সম্পদ ও উপায় উপকরণের কার্যকর ব্যবহারের লক্ষ্যে যেসব কাজ করতে হয় সেগুলোকে আসলে কার্যাবলী বলা হয়। কি বললাম, যে প্রতিষ্ঠান কার্য সঠিকভাবে পরিচালনা করার জন্য যে সমস্ত বিষয়গুলো আমাদের কাজ করতে হয় বা কাজে লাগে সেগুলোকেই ব্যবস্থাপনার কার্যাবলী বলা হয়। এই কার্যাবলীগুলো আমরা একটু আলোচনা করি সংক্ষিপ্তভাবে। প্রথম যে কাজ আছে সেটা হচ্ছে পরিকল্পনা। প্রথম যে কাজটা আছে সেটা হচ্ছে পরিকল্পনা। লক্ষ্য করি শিক্ষার্থী, পরিকল্পনাটা কি? পরিকল্পনা, আমরা ওই যে এলএনের কথা বলছিলাম, উনি সংক্ষিপ্তভাবে পরিকল্পনা সম্পর্কে একটি সংজ্ঞা দিয়েছেন। তিনি বলছেন যে প্ল্যানিং ইজ এ ট্র্যাপ টু ক্যাপচার দ্য ফিউচার, অর্থাৎ ভবিষ্যৎকে ধরার ফাঁদ হলো পরিকল্পনা। উনি সংক্ষিপ্তভাবে যেমন ব্যবস্থাপনার সংজ্ঞা দিয়েছেন, এখানেও উনি পরিকল্পনা সম্পর্কেও একটি সুষ্ঠু সংজ্ঞা দিয়েছেন। সেটা বলছে যে প্ল্যানিং ইজ এ ট্র্যাপ টু ক্যাপচার দ্য ফিউচার, অর্থাৎ ভবিষ্যৎকে ধরার ফাঁদ হলো পরিকল্পনা। তাহলে আমরা কি বুঝলাম? আমরা যদি আরও একটু সহজ করে বলতে চাই যে আগামীকাল কি করব তার আগাম সিদ্ধান্ত, কাল কি করব তার আগাম সিদ্ধান্তকে আমরা পরিকল্পনা বলি। অর্থাৎ কোন কাজ কখন কার দ্বারা কত সময় করা হবে তার আগাম সিদ্ধান্তই হচ্ছে পরিকল্পনা। এরপর 2 নম্বর যে বিষয়টি আছে সংগঠন। সংগঠন বা সংগঠিতকরণ। সংগঠিতকরণ। প্রিয় শিক্ষার্থী, সংগঠন বা সংগঠিতকরণ প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন করার জন্য প্রতিষ্ঠানের যে সমস্ত বিষয়গুলো আছে, অর্থাৎ বস্তুগত এবং অবস্তুগত যে উপকরণগুলো আছে তার কার্যকর ব্যবহারের মাধ্যমে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন করার কৌশল হচ্ছে সংগঠিতকরণ। এরপর আমরা একটু দেখি 3 নম্বর কর্মী সংস্থান। কর্মী সংস্থান। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করি আমরা ব্যবস্থাপনা একটি ধারাবাহিক প্রক্রিয়া বলছিলাম, অবিরাম প্রক্রিয়া। দেখ, এখানে লক্ষ্য করলে বোঝা যাবে যে প্রথম পরিকল্পনা করলাম, পরিকল্পনা করলেই হবে না, তার জন্য প্রয়োজন একটি সংগঠনের। সংগঠন তৈরি করলাম, এর প্রয়োজনটা কি? কর্মী সংস্থান। তাই কর্মী সংস্থানটা কি? প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী যোগ্যতম ব্যক্তিকে যোগ্য জায়গায় স্থাপন করার জন্য প্রয়োজনীয় কর্মী সংস্থান, প্রয়োজনীয় কর্মী সংগ্রহ, নির্বাচন, তারপরে হচ্ছে তোমার নিয়োগ, যোগদান, প্রশিক্ষণ, পদোন্নতি, পদোন্নতি ইত্যাদি যাবতীয় কার্যাবলী হচ্ছে কর্মী সংস্থান। কি বললাম যে খুব সহজভাবে বলতে পারি আমরা, প্রতিষ্ঠানের যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় স্থাপনের উদ্দেশ্যে কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, নিয়োগ, তারপরে যোগদান, তারপরে তাদেরকে প্রশিক্ষণ, পদোন্নতি, পদোন্নতিও, তাদের পারিশ্রমিক, এই সমস্ত যাবতীয় বিষয়াবলীকে আমরা কর্মী সংস্থান বলে থাকি। এবার আমরা দেখি কর্মী সংস্থানের পরে এরপরে ধারাবাহিক কাজটা কি? নেতৃত্ব বা নির্দেশনা। নেতৃত্ব বা নির্দেশনা। নেতৃত্ব একটা মহৎ গুণ, যা নিজের মেধা খাটিয়ে অন্যের পারে প্রভাব সৃষ্টি করে তার কাছ থেকে কাজ আদায়ের কৌশলটাই হচ্ছে নেতৃত্ব। নেতৃত্ব এমন একটি গুণাবলী, একটি মানুষের অন্তর্নিহিত গুণ, যার দ্বারা অন্য মানুষের উপরে বা শ্রমিক কর্মীদের বা তার অধীনস্থ কর্মীদের উপরে মানসিকভাবে তার প্রভাব খাটিয়ে তার কাছ থেকে তার সামর্থ্য অনুযায়ী কাজ আদায়ের কৌশলটাই আসলে নেতৃত্ব। তার কৌশল, কাজ আদায়ের কৌশলটাই আসলে নেতৃত্ব। তাহলে নির্দেশনা কি? নির্দেশনা অধীনস্থ কর্মীদেরকে তাদেরকে নির্দেশনা যদি দেওয়া না হয়, তার সব কিছু আছে, তার মেশিন আছে, ম্যাটেরিয়ালস আছে, কিন্তু তাকে নির্দেশনা দেওয়া না হয় কিভাবে সে কাজ করবে, কখন করবে, কত সময় করবে, সেটার জন্যই মূলত আসলে নির্দেশনা প্রয়োজন। তাহলে আমরা ধারাবাহিক প্রক্রিয়া নেতৃত্ব, কর্মী সংস্থানের পরে নেতৃত্ব, এরপরে আসি আমরা একটু নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তার আরেকটি বিষয় প্রয়োজন, সেটা হচ্ছে প্রেরণা বা মোটিভেশন। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করি যে আসলে প্রেরণাটা কি?
কর্মীদেরকে কাজে উদ্বুদ্ধ করা, তাদেরকে তার কাছ থেকে স্বেচ্ছাপ্রণোদিত করে তার কাছ থেকে কাজ আদায় করার কৌশল। প্রেরণা, তাকে উৎসাহিত করা, তাকে উদ্বুদ্ধ করে তার কাছ থেকে কাজ আদায় করার কৌশল আছে প্রেরণা বা মোটিভেশন। কর্মীরা যদি মোটিভেট না হয়, প্রেষিত না হয়, তাহলে সে কখনো কাজ করবে না। একজন ব্যবস্থাপক যদি একজন কর্মীকে সবসময় তাকে খারাপ আচরণ করে থাকে, তাকে পারিশ্রমিক না দেয়, তার যদি ভালো ব্যবহার তার সাথে না করে, তাহলে ওই কর্মীর কাছ থেকে কাঙ্ক্ষিত ফল আশা করা যায় না। তাই কর্মীদের কাছ থেকে কাঙ্ক্ষিত ফল আশা করার জন্য অবশ্যই তাদেরকে প্রেরণা দিতে হবে। সেই প্রেরণা দেওয়ার জন্য দুই ধরনের উপাদান আছে, একটা হচ্ছে আর্থিক প্রেরণা আর একটা হচ্ছে অনার্থিক প্রেরণা। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করি আর্থিক প্রেরণাটা কি? একজন শ্রমিককে বললাম তুমি কাজ করো, তোমাকে আমি বেতন বাড়িয়ে দেব, তোমাকে প্রমোশন দেব, হ্যাঁ, তোমাকে বাড়ি ভাড়ার সুযোগ করে দেব, থাকা খাওয়ার ব্যবস্থা করে দেব, এইগুলো আর্থিক প্রেরণা। আবার যদি অনার্থিক প্রেরণা, আসলে অনার্থিক, সেখানে টাকা লাগে না, কিন্তু একটা ব্যবস্থাপকের মুখের কথায় একজন কর্মী উদ্বুদ্ধ হতে পারে, উৎসাহিত হতে পারে। কেমন? আমি যদি একজন কর্মীকে জিজ্ঞেস করি, হাই অমুক, তুমি কেমন আছো, তুমি সকালে কি খেয়েছো, তুমি তো অফিসে আসছো, তুমি বাড়ি তোমার ছেলেমেয়ের খবর কি, এটা অনার্থিক, এখানে একটি পয়সাও লাগে না। তাকে যদি আমি একটু ভালোবাসা দিই, তাকে ভালো ব্যবহার করি, তাহলে সে মনে করবে যে আসলে আমার বস আমাকে খুব ভালোবাসে, আমার প্রতিষ্ঠানের জন্য আমার সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী কাজ করতে হবে। তাহলে এইভাবেই আমরা একজন কর্মীর কাছ থেকে তাকে উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে আমি তার কাছ থেকে কাজ আদায় করতে পারি। এরপর আমরা দেখি 6 নম্বর, সমন্বয়। প্রিয় শিক্ষার্থী, সমন্বয় সাধন। তাহলে আমরা ধারাবাহিকভাবে একটু দেখতে পাচ্ছি যে পরিকল্পনা, সংগঠিতকরণ, কর্মী সংস্থান, নেতৃত্ব বা নির্দেশনা, প্রেরণা, সমন্বয় সাধন। সমন্বয় কি? যে সমন্বয় হচ্ছে প্রতিষ্ঠানের যে সমস্ত কাজগুলো আছে, যে সমস্ত উপায় উপকরণগুলো আছে, সেগুলো সংযুক্ত করা, এক সূত্রে গঠিত করার কাজকে, সংযুক্ত বা এক সূত্রে গঠিত করার কাজকেই আসলে প্রেরণা বলে। পরিকল্পনার ব্যবস্থাপনার যে কাজগুলো আছে, যেমন পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নেতৃত্ব, প্রেরণা, এই কাজগুলোকে একই সূত্রে গঠিত বা সংযুক্তকরণের কাজকেই বলা হয় সমন্বয় সাধন। এবার আমরা ব্যবস্থাপনার সর্বশেষ যে কাজটি, সেটাকে আমরা বলি নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ। প্রিয় শিক্ষার্থী, আমরা লক্ষ্য করি নিয়ন্ত্রণটা শব্দের অর্থ কি? আয়ত্তে রাখা, আয়ত্তে আনা। অর্থাৎ প্রতিষ্ঠানের কাজগুলোকে সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেগুলো দেখা, এবং যদি তার কোনো ভুল ত্রুটি বা বিচ্যুতি থেকে থাকে সেগুলো সংশোধন করা, সেগুলো আছে খুঁজে বের করা। প্রথমে আছে খুঁজে বের করা এবং সর্বশেষ তার সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করার কাজকেই নিয়ন্ত্রণ বলা হয়। আমি আবার বলছি, নিয়ন্ত্রণ শব্দের অর্থ হচ্ছে আয়ত্তে রাখা। অর্থাৎ পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেগুলো দেখা, যদি কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে সেগুলো খুঁজে বের করা, এবং সর্বশেষ হচ্ছে নিয়ন্ত্রণের ব্যবস্থা করার কাজকেই মূলত আমরা নিয়ন্ত্রণ বলে থাকি। প্রিয় শিক্ষার্থী, আমরা যে বিষয়টা আলোচনা করলাম, প্রথমে আমি ব্যবস্থাপনার ধারণা বা সংজ্ঞা নিয়ে আলোচনা করছিলাম, ব্যবস্থাপনার উৎপত্তি সম্পর্কে আলোচনা করছিলাম, এরপর আমরা ব্যবস্থাপনার বৈশিষ্ট্য সম্পর্কে আমি 4টি বিষয় আলোচনা করছিলাম, এবং সর্বশেষ ব্যবস্থাপনার কার্যাবলী নিয়ে আমরা আলোচনা করলাম। এই বিষয়গুলো আমরা আবারও বাড়িতে একটু যদি আমরা সুন্দর করে রিভাইজ করতে পারি। ইতিমধ্যে তোমাদের বাজারে বই আসছে, তোমরা অবশ্যই অনেকগুলো রাইটারের বই আছে, যেটা আমাদের কলেজে আমরা বেশিরভাগে খালিকুজ্জামান এবং শরীফুল আলমের বই আমরা লক্ষ্য করি, কেনার কথা বলি। তোমরা সেই বইগুলো বাজারে চলে আসছে, যে কোনো বই কিনলেই এবং কিনে বাড়ি তোমরা পড়বে, এটা আমি আশা করছি। এবং এগুলো আরও একবার একটু ভালো করে বাড়ি যদি তুমি পড়তে পারো, তাহলে অবশ্যই এই বিষয়ে তোমার অনেক জ্ঞান হবে, এটা আমি আশা করি। প্রিয় শিক্ষার্থী, তা যাই হোক, আজকে যে আমরা ক্লাস করলাম, অনলাইন ক্লাস আসলে এই ক্লাসে তোমাদেরকে আমরা সামনে পাই না। আমরা আশা করি অতি দ্রুত, যে করোনার ছবলে সারা পৃথিবীতে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসছে, আমি আশা করব আল্লাহ পাক রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা অতি দ্রুত এই জায়গা থেকে বেরিয়ে আসব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। পাশাপাশি যে করোনাকালীন যে স্বাস্থ্যবিধি আছে, এই স্বাস্থ্যবিধিগুলো আমরা যথাযথ মেনে চলব। যেটা ঘরের বাইরে বেরোলেই আমরা মাস্ক ব্যবহার করব,
পাশাপাশি ঘন ঘন সাবান দিয়ে হাত ধোবো, এই আশাবাদ ব্যক্ত করি। পাশাপাশি তোমাদের সবার আবারও সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি মোহাম্মদ লিয়াকত আলী শিমুলিয়া কলেজের পক্ষ থেকে তোমাদের সকলকেই অভিনন্দন জানিয়ে আজকের এই আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ।